সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ি কাটায় বাজে এখন ওই সকাল 6:45 মতো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রত্যেক দিন তো 5:30টার মধ্যে উঠে পড়ি, তবে জানো তো আজকে উঠতে একটু লেট হয়েছে। আর কি কদিন ধরে তো রাতের দিকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত সুন্দর লাগছে না, আর কি ঘুমানোর জন্য একদম পারফেক্ট ওয়েদার, যার জন্য বলতে পারো একটু লেট করে উঠেছি। তো কৌশিক এখনও ওঠেনি, তো আমি ঘরের জানলা দরজাগুলো সমস্ত খুলে দিয়েছি, যাতে আর কি ঘরের গরমটা একটুখানি কমে না, একটু বেশ ঠান্ডা ঠান্ডা হয়। আর কি জানলা দিয়ে ঠান্ডা বাতাসগুলো ঘরে ঢুকলে না বেশ ভালো লাগে। আর আকাশটাও তো দেখলে মেঘলা, আর দেখো কত একদম ঝাঁক হয়ে নয়নতারা ফুল হয়েছে। আর এই যে এদিকে যে গোলাপি কালারের নয়নতারাটা ছিল না, যেটা আমার ভেঙে গেছিলো ঝড়ে, তো তারই দেখো অনেকগুলো গাছ হয়েছে, কত সুন্দর লাগছে। তো ঠিক করেছি এগুলো না আর একটুখানি বড় হলে কৌশিককে বলবো একটু ছোট ছোট টব এনে দিতে। আর কি ছোট ছোট টবে সুন্দর করে সাজিয়ে না কাটিং করার খুব ইচ্ছা। তবে গাছগুলো এতক্ষণ যতক্ষণ না বড় না হচ্ছে ততক্ষণ কিছুই করা যাবে না। তো এরই মধ্যে আমার বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশও হয়ে গেছি। আর এই দেখো ফ্রিজের মাছগুলো না কালকে না রাত্রে ভেবেছিলাম ডিপ ফ্রিজ থেকে বার করে না নর্মাল ফ্রিজে রেখে দেবো, কিন্তু একদমই ভুলে গেছিলাম। তো সকালবেলা তো এখন হচ্ছে করবো ওই লাউ এনেছিলাম না আগের দিন, দেখেছিলে আগের দিন না বেশ কয়েকদিন আগে, তো সেই লাউটাই ভেবেছি আজকে করবো। সেটা করবো হচ্ছে মাছের মাথা দিয়ে, কিন্তু মাছের মাথার অবস্থা এত খারাপ ছিল, তো কিছু আর করার ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা অবস্থাতেই তেলের মধ্যে আমায় দিতে হয়েছে, যার জন্য যেন পুরো একদম ঢাকা দিয়ে রান্না করেছি, কারণ জল ছাড়ছিল তো একদম চরবর করছিল কড়ার মধ্যে। ওই যে ভুলে গেছি আগের দিন রাতে নর্মাল ফ্রিজে রাখতে, না হলে না এতটা অবস্থা খারাপ হতো না। তো এখন দেখো কড়ার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আলুগুলোকে ভেজে নেবো। আর যে লাউটা দেখলে না, লাউটা কিন্তু সকালবেলা কাটিনি, লাউটা গতকাল রাতেই কেটে রেখেছি। এখন করে জানো তো সকালবেলা যে তরকারিটা করবো আর কি কৌশিককে টিফিনে দেওয়ার জন্য, সেইটা না আগের দিন রাত করে কেটে রাখছি, তাহলে সকালবেলা উঠলে না একটুখানি ধীরে সুস্থে করা যাচ্ছে, না হলে কেটে বেটে রান্না করতে গেলে সময় আরও একটুখানি বেশিই লাগবে। তো এখানে দেখো তরকারিটা আমার প্রায় যা যা মশলা দেওয়ার ওই জিরের গুঁড়ো, তারপরে আদা একটু গ্রেট করে দিয়েছি, লঙ্কা, তো সমস্ত কিছু দিয়ে এখানে ভালো করে আর কি নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দেবো। তো ওখানে এখন লাউটা এখানে হোক। আর এদিকে ভাতটা তো আমার 1 ফুট হয়ে গেছিলো, তারপরেই জানো তো আজকে ভেন্ডিগুলো দিয়েছি। না হলে কি বলো তো একদম যদি প্রথম থেকে জানো তো ভেন্ডিগুলো যদি দিচ্ছি না, সেই ভাতের মধ্যে কেমন একটা নাল নাল টাইপসের হয়ে যাচ্ছে, তো সেই সাইডের ভাতগুলো না খেতে কেমন যেন লাগছে। তো ভাত যেহেতু আমি 2 ফুটে করি, তো সেই জন্য 1 ফুট হয়ে যাওয়ার পরেই ভেন্ডিগুলো দিয়েছিলাম। আর ভেন্ডিতে এমনিতেই নরম সবজি, রান্না হতে সময়ও লাগবে না। তো সকালবেলা এইরকম একদম ফুল ফোর্সে চলে, এদিকে আটা মাখছি, ওদিকে একটা 2টো গ্যাস কন্টিনিউ চলছে। এই যে সকালবেলা করে এখন কৌশিক বেরোয় না, এতে করে জানো তো আমার কি একটা সুবিধা হয়েছে, আমি আরও না গুছিয়ে অল্প সময়ের মধ্যে কাজ করাটা শিখে গেছি। কারণ দেখো তো এই যে 5:30 পৌনে 6টার থেকে শুরু করি, আর ওদিকে 7:30 বেরোয়, তার মধ্যে কিন্তু আমার অনেক কাজ হয়ে যায়, বাসি কাজ থেকে শুরু করে এদিকে রান্নাবান্নাও অনেকটাই হয়ে যায়। তো এখন এদিকে গোল গোল এই যে বড় বড় করে রুটিগুলো করে নিচ্ছি, দেখো রুটিগুলোকে কি সুন্দর গোল গোল হয়েছে না। প্রত্যেক দিন জানো তো তাড়াহুড়োর মধ্যে হয় না, তবে যেদিনকে একটুখানি সময় পাই না, আটাটা মেখে 10 মিনিটের জন্য রেখে দেয় আর কি রেস্টে, সেদিনকে রুটিগুলো এত সুন্দর গোল গোল হয় না, নিজের রুটিকে নিজেরই দেখে প্রশংসা করতে ইচ্ছা করে। আর এই রুটি বানানোর তো একটা বিশাল বড় ইতিহাস আছে, কারণ এই রুটি বানানো জানো আমি পুরো শিখেছি ভিডিও কলে। কারণ হচ্ছে বিয়ের 1 সপ্তাহ পরেই আমি আঙ্কেলেশ্বরে চলে গেছিলাম, তো সেইভাবে কিছুই শেখার সুযোগ পাইনি। আর বলতাম না বিয়ের আগে আমি আমার টিউশন, পড়ানো, বাবার দোকান এইসব নিয়েই থাকতাম, তো রান্নাঘরে আমার খুব একটা ঢোকা হতো না। তো এই যা রান্নাবান্না দেখছো, যা রুটি করা যাই কিছু বানাই না, তার প্রথম হাতে করি কিন্তু সবই আমার ভিডিও কলে। এমনকি ভিডিও কলে দেখে দেখে মা আমাকে আটা মাখা শিখিয়েছে, যে আটাটা কতটা নরম করতে হবে, বেশি শক্ত হলে রুটি বেলা যাবে না। তো এই রকম অনেক ছোটোখাটো ইতিহাস আছে আমার সাথে, যেভাবেই বলতে পারো আজকে তোমরা আমাকে এতটা পরিপাটি দেখো। তো কৌশিক বেরিয়ে গেল, নিচের সামান্য কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সারতে বাজে হচ্ছে 8টা। আজকে আমার হয়ে গেছে, ওর আজকে হতে দেরি হয়েছে, যার জন্য ওর মনে আগের ট্রেন পাবেও না, পরের ট্রেনে যাবে, 5-7 মিনিট পরে আর একটা ট্রেন আছে, তো সেটাতেই যাবে। তো এখন ঘরে প্রচুর কাজ আছে, 2 দিন ধরে শরীর খারাপ হয়েছে, কিচ্ছু করতে পারিনি, তো সেগুলো সমস্ত জমে রয়েছে। তো চলো গল্প করতে করতে এখন সেই কাজগুলোই করা যাক।
তো সকাল থেকে তো এক রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বললাম না এখন করে রাত করে বৃষ্টি হচ্ছে, জানো তো এই চাদরটা সাথে করে নিয়ে শুতেই হচ্ছে। ওই প্রয়োজন লাগলে গায়ে দিচ্ছি, না হলে গায়ে দিতে লাগছে না। না হলে না কি হচ্ছে বলো তো, ওই ভোরবেলার দিকে না গায়ে কাঁটা উঠে যাচ্ছে। আর দেখবা ভোরবেলার ঘুমটা এত সুন্দর আসে, সেই ঘুমটা আমি কোনো মতেই নষ্ট করতে চাই না, কারণ আমি তো পাই একটুখানি টাইম ঘুমানোর জন্য, তারপরেই তো উঠে আবার কাজ শুরু করে দিতে হয়। তো সেই জন্য না চাদরটাকে নিয়েই শুচ্ছি। ওই প্রয়োজন লাগলে গায়ে দেই, না হলে গায়ে দেই না। তবে চাদরটা কিন্তু সম্পূর্ণ আমিই গায়ে দেই, কৌশিক গায়ে দেয় না, কারণ ওর নাকি প্রচণ্ড গরম লাগে। তো ঘরের মধ্যে দুটো মানুষ, একজনের প্রচণ্ড গরম লাগে, একজনের প্রচণ্ড ঠান্ডা লাগে। তো জানো তো আজকে দেখি মিলটা না সকাল সকাল চলছে না। তো অনেক দিন বাদে আজকে হচ্ছে এই জানলাগুলো খুলেছি। লাস্ট মনে হয় খুলেছিলাম পয়লা বৈশাখের দিন, যেদিনকে ওই সাদা বেড কভারটা পেতেছিলাম। তো তারপরেই আজকে খুলেছি। আর জানো তো ওই পেছনের জানলাগুলো খুললে সারা ঘরে এত আমার আলো হয়ে যায় না, দেখে মনে হবে যেন ঘরের ভেতরে মনে হয় লাইট জ্বলছে। তো এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোকে এখন গুছিয়ে নিচ্ছি, নাহলে ঘরটা খুব আগোছালো লাগছে। আর আজকে তো মঙ্গলবার, আমার ঘরের যা ডাস্টিং থাকে না তার জানো তো অনেকটাই আজকেই করে নেব, কারণ কালকে অনেক কাজ আছে। কালকে না ডাস্টিং করার মতো সময় হবে না, তাই ভেবেছি সমস্ত ডাস্টিং যা যা করার আছে আজকেই করে নেব। কালকে যদি সময় পাই অল্প বিস্তর করব, না হলে কালকের দিনটা গ্যাপই দেবো, কারণ সব দিন তো আর হাতে অতটা সময় থাকে না যে সমস্ত কিছু মেনে একদম ডাস্টিং করব। আর কি জানো তো, যদি একবার মনে করি না আমি গুছিয়ে একদম পরিপাটি করে সংসার করবো, প্রত্যেকটা জিনিস একদম টিপটপ পরিপাটি থাকবে, তাহলে দেখবে সংসারের যাবতীয় কাজের মধ্যে কিন্তু একটু একটু করে হলেও প্রত্যেক দিনই কিন্তু মানে কম বেশি সময় বার করে নেওয়া যায়, যে মানে ঘরের বলো, তারপরে রান্নাঘর, মানে ঘরের প্রতিটা কোণায় কিন্তু একদম টিপটপ করে গুছিয়ে নেওয়া। তো এখন চলো ডাস্টিংগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে দ্য স্যান্ড স্টোরি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে আমি আইটি সেক্টরে কাজ করি, অনেক সময় রাতে বাড়ি ফিরে সংসারের কাজগুলো করতে ইচ্ছা করে না, অলসতা লাগে, কিন্তু তোমার ভিডিও দেখে আবারও নতুন করে কাজের এনার্জি পাই ঘর এবং সংসারকে গুছিয়ে নিতে। হ্যাঁ গো, আমরা এই জন্যই বলে মেয়েরা দশভুজ, আমরা কিন্তু দেখবে সব কিছু করে ফেলতে পারি। আর তোমার যেহেতু বাইরে জব করো, তাই তোমার বাড়ি ফিরে একটু অলসতা লাগাটা মানে স্বাভাবিক। তবে চেষ্টা করবে বাড়ি ফিরেই না ফ্রেশ হয়ে তোমার মন মতো কিছু একটা করে নিয়ে আসে, হোক না টিভি দেখা বা একটুখানি ফোনে কারোর সাথে কথা বলা, তাহলে দেখবে মাইন্ডটা না অনেকটা রিফ্রেশ লাগবে। তারপরে দেখবে নতুন করে কিন্তু কাজের আবার এনার্জি পেয়ে যাবে। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, তো দিদিভাই লিখেছে ম্যাঙ্গো কুলফিটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, প্রথমবার প্রচেষ্টায় যে আমি অত সুন্দর করতে পারবো আমি তো বুঝতেই পারিনি। তবে প্রথম দিন তো ওই আমের আটিটা বার করতে একটুখানি সমস্যা হচ্ছিল, কারণ আমি ইউটিউব ভিডিওতে দেখেছিলাম সবাই ছুরি দিয়ে করছিল, তো দেখলাম ছুরির থেকে না চামচ ইউজ করলে আরও বেশি ভালো করে বার করা যাচ্ছে। তো ইচ্ছা আছে নেক্সট আরও একদিন ট্রাই করব। আর সায়ন্তিকা লিখেছো আমি ইলেকট্রনিক জিনিসগুলো কিনি, তারপর এক এক করে দিদিভাই তোমার সবকটা রেসিপি ট্রাই করব। হ্যাঁ অবশ্যই ট্রাই করো, তবে বলবো ইলেকট্রনিক্সের মধ্যে না তুমি সবার আগে একটা রাইস কুকার আর একটা মাল্টিকুক কেটেল কিনে নাও, এত দেখবে সুবিধা হবে না। বিশেষ করে মাল্টিকুক কেটেলটা তো মানে একদম আমার কাছে মানে সব থেকে প্রিয় জিনিস। চটজলদি রান্না বলো আর অল্প বাসনে রান্না বলো, দুটোই জন্যই কিন্তু এই মাল্টিকুক কেটেল আর রাইস কুকার ভীষণভাবে মানে হেল্পফুল হয়। আমি বলবো তুমি প্রথমে আগে এই দুটো কেনো, তারপর যেরকম তোমার প্রয়োজন লাগবে সেই রকম বাকি জিনিসপত্রগুলো কেনো। আর কমেন্ট করেছিল নার্গিস দিদিভাই, তো দিদিভাই লিখেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ। আর দেবনন্দা হাজরাদি লিখেছো পাখিটা ভায়োলিন বাজাচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। আমারও জানো তো কার্টুনটা এত পছন্দ হলো, তাই ভাবলাম ওইখানটা দিয়ে দিই, তাহলে তোমাদের সাথেও শেয়ার করা হবে। আর এদিকে যেন ডাস্টিং করছিলাম, করতে করতে দেখলাম দেয়ালের ওপর না কেমন হালকা হালকা ধুলো, ওগুলো না ঠিক ঝুল না, দেখবে ওই পুট্টি করা দেয়ালের ওপর না কেমন যেন ধুলোগুলো আটকায়, তো সেইগুলো দেখলাম যেন বড্ড আলোতে চোখে পড়ছিল। তো আজকে এই নর্মাল ডাস্টিংয়ের সাথে সাথে একটুখানি দেওয়ালটাকেও মুছে নিলাম, যার জন্যই না আমার এই জিনিসটা, এটা কি বলে, এই যে ডাস্টারটা দেখছো হাতে, যার জন্য আমার এটা কেনা, এটা দিয়ে দেয়াল পরিষ্কার করতে না এত সুবিধা হয়। আর এখন করে জানো তো এসির প্লাগটাকে খুলেই রাখতে হচ্ছে, যখন তখন যে হারে মেঘ ডেকে উঠছে না, ওই প্রয়োজন পড়লে যখন চালাচ্ছি তখন আর কি প্লাগটা দিচ্ছি, কাজ মিটে গেলেই আবার অফ করে দিচ্ছি, কারণ সবসময় তো আমি ওপরের ঘরে থাকতে পারি না, দিনের বেলা তো নাই, কারণ সমস্ত কাজ থাকে নিচে, তাই কখন আবার বাজ টাজ পড়বে সেই ভয়ে যেন সবসময় খুলে রাখছি। আর কমেন্ট করেছিল দোয়েল, তো দোয়েল লিখেছে খুব ভালো লাগলো দিদি, তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগে। রবিবার আমি 9টায় ঘুম থেকে উঠি। বাবা, এখন তোমার হয়তো তুমি আনম্যারিড, তো বলবো এখন ঘুমিয়ে নাও, বিয়ের পর আর ঘুমোতে পারবে না, তখন 9টা অবধি ঘুমোলে শ্বশুরবাড়ির লোকজন যা বলবে, তখন মনে হবে বাবা কেন ঘুমাতে গেলাম। আর একজন জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই বিয়ের আগের লাইফটা ভালো না বিয়ের পরের লাইফটা ভালো,
তো তোমাকে প্রথমেই একটা কথাই বলতে চাই, কথায় বলে না বিয়ে হচ্ছে দিল্লির লাড্ডু, খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে। এটা হচ্ছে অনেকটা ঠিক একদম সেই রকমই। দেখো বিয়ের আগের লাইফটাতে প্রথমত কোনো টেনশন থাকে না, কিছু হলেই মা বাবা সবসময় গার্ড করে, যেটা বিয়ের পর কিন্তু একেবারেই পুরো টোটালি চেঞ্জ হয়ে যায়। হাজব্যান্ড দেখবে যদিও বা তোমার সাপোর্টে থাকে, কিন্তু তাই বলে সবসময় কি সে সাপোর্টে থাকে? এদিক থেকে ওদিক হলে তারও কিন্তু রাগ হয়। তো এদিক থেকে দেখতে গেলে কি বলো তো, মা বাবার কাছে রাগ মানে মা বাবা রাগ করলে কি খানিক্ষণ বাদে ক্ষমা করে দেয়, কিন্তু সেটা হাজব্যান্ডের কাছ থেকে সবসময় পাওয়া যায় না। তবে তোমাকে একটা কথা বলবো, তুমি যখন যে অবস্থায় যেভাবেই থাকো না, সেই সময়টাকে খুব ভালো করে উপভোগ করে নেবে, তাহলে কিন্তু জীবনে আর কোনো না পাওয়াগুলো থাকবে না। তো আজকে দেখো সমস্ত জানলাগুলো খুলে ঘরটা ঠিক কত আলো লাগছে, আর ঘড়ির কাঁটায় বাজে এখন পুরো কাঁটায় কাঁটায় 9টা। অনেক দিন পরে জানলাটা খুলে গেল, আর জানলাটা খুলে সুবিধাও হয়েছে, কারণ লাস্ট 2-3 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে না, ওখানটা পুরো একদম জল কাদা বিশ্রী হয়ে রয়েছে। তো ভেবেছি ওই জায়গাটাও পরিষ্কার করে দেবো। তো এখন 9টা বাজে, তো সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তবে এখন এই যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসটা চেঞ্জ করে এই যে লাল নাইটিটা দেখলে না, তো ওই নাইটিটা পরবো, পরে যাবো হচ্ছে ছাদে, কারণ ঠাকুরের বেশ কিছু জামা কাপড় না কাচার আছে। তো সকালবেলা মানে যেরকম মেঘের অবস্থা ছিল, তো কাচতে ইচ্ছা করলো না, কারণ কখন তুলবো কখন মেলবো, কিন্তু যা রোদ উঠেছে না, মনে হচ্ছে ঠাকুরের জামা কাপড় মেলে আমার মানে বাকি যা কাজ আছে কমপ্লিট করতে করতে না ঠাকুরের জামা কাপড় কটা শুকিয়ে যাবে। আর না যদি আজকে না কাচি আর কি বৃহস্পতিবারে পাততেও পারবো না, এত খারাপ অবস্থা হয়ে রয়েছে। তো চলো এখন আগে ছাদে যাই, গিয়ে কাজগুলো সারিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখানে দেখো ওই জামাটা পরে তো সকাল থেকে রান্নাবান্না করেছি, মাছ ফাছ ঘেটেছিলাম, তো সেই জন্য না নাইটিটা মানে ওই ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা শুধু একটুখানির জন্যই পরেছিলাম, পরে শুধু এখানে ঠাকুরের জামা কাপড়গুলোকেই আর কি কেচে মেলে দিতে এসেছি, নাহলে তো রোদের অভাবে এগুলোকে করাই হচ্ছে না। দেখেছো নয় নয় করে কত জামা কাপড় ঠাকুরের জমে গেছে। তো এখন তো প্রচুর রোদ ছিল, তারপরে জানো তো দুপুরের দিকে আবার মেঘ করে বৃষ্টি এসেছিল। তো চলো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করছি। আর কমেন্ট করেছিল এমডি মানিক থেকে দিদিভাই, তো দিদি লিখেছে তুমি হাসলে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ গো। আর দোয়েল আরও একটা কমেন্ট করেছে যে একদিন ট্রাই করবো গন্ধরাজ চিকেন। আর দিদি এই কুলফি আইসক্রিমটা আমিও তৈরি করেছিলাম, খেতে জাস্ট ওয়াও লাগে, তাই না? হ্যাঁ গো, মানে আমের একটা টক টক ভাগ থাকে, তার সাথে দুধের একটা মিশ্রতা, সব কিছু মিলিয়ে ব্যাপক লাগে খেতে। আর দেখো আজকের আকাশটাও কি সুন্দর হয়ে রয়েছে না, এরকম নীল আকাশ দেখতে যে কি ভালো লাগে। আর এই দেখো ওই যে এই লক্ষ্মী জবাগুলো না সকালের দিকে যখন এসেছিলাম তখন তো এত বড় ফোটেনি, এখন রোদ পড়ে কিন্তু বেশ বড় বড় ফুটেছে। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা, এটাকেও জানো তো ছাদে রেখে গেছি বৃষ্টির জল পাবে বলে। তো তারপর সোজা চলে এসেছি নিচে। তো আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম গন্ধরাজ চিকেন, তবে আজকে আর চিকেন না, আজকে বাড়িতে ছিল হচ্ছে রুই মাছ। আর আগের দিন কৌশিক গন্ধরাজ লেবুটা এনেছিল না, তার বেশ খানিকটা ছিল, তো সেটাতেই আজকে বানাচ্ছি হচ্ছে গন্ধরাজ রুই। তো এখানে দেখো মাছের নুন হলুদ, এখানে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, তার সাথে গন্ধরাজ লেবুর রস। আর এখানে না প্রথমে আমি একটু সর্ষের তেল দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে নিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, হ্যাঁ সাথে একটু ব্ল্যাক পেপার পাউডারও দিয়েছিলাম। তো ম্যারিনেট করে মাছটাকে রেস্টে রেখে এখানে এই যে আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি, রুটি বেগুন ভাজা, তার সাথে ডিম সেদ্ধ। আমার যে রুটি আলু ভাজা আর রুটি বেগুন ভাজা খেতে যে কী ভালো লাগে না, তোমরা দেখবে প্রায়ই আমি রুটি আলু ভাজা নয় রুটি বেগুন ভাজা খেয়ে থাকি, আমার দারুণ লাগে খেতে। তো দেখো ম্যারিনেট করা মাছগুলো এখন এক এক করে সমস্তটাই একদম বেশ কড়া করে ভেজে নিচ্ছি। আর যেহেতু এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা মাখানো থাকে, তো মাছটা না খুব তাড়াতাড়ি লাল লাল করে ভাজাও হয়ে যায়। তো এখানে দেখো এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর নিচে আছে হচ্ছে নিচে নয় মানে সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চারমগজ, আর যে সবুজ সবুজগুলো দেখতে পেলে ওটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা বেশ খানিকটা ছিল, তো সেটাকেই মানে তার মধ্যে না আবার পেঁয়াজ আর চারমগজ দিয়ে আর একবার করে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে ওটাই হচ্ছে মাছের মশলা। তো এইখানে দেখো শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ আর দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে যে মশলাটা এক্ষুনি পেস্ট করলাম সেই মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে একদম মানে তেল ছাড়া করে কষিয়ে নিতে হবে। আর জানো তো যখন মাছটা ম্যারিনেট করেছিলাম তখন একটু লেমন জেস্ট দেওয়ার দরকার ছিল, তোমরা দিও, তবে আমার কাছে যেহেতু আজকে লেবু না একদম অল্প ছিল তাই আর দিতে পারিনি। তো তারপর দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে ফ্যাটানো টক দই, আর এইবার নামানোর আগে দিচ্ছি হচ্ছে লেবুর এই জেস্টটা, মানে যেটা আর কি লেবুর ওই বলে না খোসা কেটে রাখে গ্রেট করা, তো সেই জিনিসটা। তো বাজারে তো আমাদের এখানে শুধু লেবুই কিনতে পাওয়া যায়, লেবুর পাতা কিনতে মানে লেবুর পাতা তো আর পাওয়া যায় না, তবে তোমাদের বাড়ির কাছে যদি অ্যাভেলেবেল থাকে না, তোমরা এই অবস্থাতে না একটুখানি গন্ধরাজ লেবুর পাতাও দিও, তাহলেও খুব সুন্দর গন্ধ আসে। তো তারপর দেখো ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে দিয়ে ফুটতে দিয়ে এইদিকে এখন চলে এসেছে হচ্ছে এই এত বাসন মাজতে, কারণ পিসি গতদিনও আসেনি মানে আজকেও আসেনি, এখন
তখন পিসি এখন বলে গেছে 2 দিন আসবে না, কিন্তু মানে বুঝতেই তো পারছো বাড়ির কাজের লোক, মানে 2 দিনটা কখন যে 4 দিন হয়ে যাবে বোঝাও যায় না। তো এদিকে দেখো আমার কিন্তু মাছটা একদম রেডি হয়ে গেছিলো। তবে মাংসটার আলাদা স্বাদ, মাছটা সম্পূর্ণই আলাদা স্বাদ, তবে দুটোই খেতে কিন্তু বেশ লাগছিল। গরমের মধ্যে আর কি গন্ধরাজ লেবুর একটা গন্ধ ছিল, তো দারুণ লাগছিল। তো যারা যারা চিকেনটা বানিয়েছো তারা তো খুব মানে জানোই কতটা সুন্দর হয়, তবে একবার মাছটাও ট্রাই করো, ভীষণ সুন্দর লাগে খেতে। আর কমেন্ট করেছিল নিবেদিতা ব্যানার্জি দিদিভাই, সুরভিদি, আসিফ ফারজানা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে কালকে তো ছোট ভিডিও দিয়েছি তাই বড় ভিডিও মিস করেছি। হ্যাঁ গো, শরীরটা ভালো ছিল না তাই একটা ছোটই ভিডিও শেয়ার করেছিলাম। তবে তোমাদেরকে বলে রাখছি যখন যখন আমার শরীর খারাপ থাকবে তখন তখন তোমাদেরকে নিরাশ করবো না, তখন তখন না ভিডিওটা একটু ছোট হয়ে যাবে। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ সবসময় তো শরীর আর সমান যায় না। আর কমেন্ট করেছিল রিয়া সিনহা দিদিভাই। তো দিদিভাই লিখেছে প্রতিদিন না হলেও সময় করে তোমার ভিডিও দেখে নিই, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই। তো দিদিভাই লিখেছে ম্যাঙ্গো কুলফিটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল শর্মিষ্ঠা সাহা দিদিভাই, সুমনা দাস দিদিভাই, শুভ রয়, রুমা ব্লগস থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল দীপর্ণা রাখিদে দিদিভাই। আর সুস্মিতা দিদিভাই লিখেছে ম্যাঙ্গো কুলফিটা সত্যিই লোভনীয়। হ্যাঁ গো, দুর্দান্ত খেতে হয়েছিল, মানে আমার খাটনি সত্যিই সার্থক। আর দেখেছো তো সবাই কত আনন্দ করে খেয়েছে। আর কমেন্ট করেছিল মানসীস কিচেন লাইফস্টাইল থেকে পিয়ালিদে দিদিভাই, সোমা হালদার দিদিভাই। আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, পায়েল দিদিভাই। আর কমেন্ট করেছিল কৌশিকা দে দিদিভাই, রাখি দে দিদিভাই, ববিতা সিংহ দিদিভাই, রিঙ্কি দত্ত দিদিভাই, লাবণী বিশ্বাস দিদিভাই। আর কমেন্ট করেছিল মৌসুমী সেন দিদিভাই। তো ওখানে একটা ঐশী নাম নিয়ে গণ্ডগোল হয়েছিল, ঠিক আছে গো দিদিভাই, আমি বুঝে নিয়েছি যে ওটা তোমার মেয়ে ছিল। আর কমেন্ট করেছিল সৌমিত্রা রয় দিদিভাই আর নম্রতা ব্যানার্জি দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু হলেও সময় বার করছো। আর দেখো কথা বলতে বলতে নিচের সমস্ত কাজ ছেড়ে ঘরটার মুছে এই যে এখন চলে এসেছি ওপরের ঘরটা মুছতে। আর কি জানো তো, পিসি না আসলে আমার এইটাই অসুবিধা হয়, মানে নিচের ঘরটা মুছে না ওপরটা মুছতে মানে খুব কষ্ট লাগে। তবে কি করব, কিছু কিছু সময় তো আর উপায় থাকে না। তো এরপর মানে মাথাটা আয়নার সামনে আঁচড়াতে এসে দেখি, মানে স্নান করার আগে না একবার আঁচড়ে নেই, তাহলে পরের দিকে আর জট পড়ে না। দেখি মুখটা না কেমন কেমন যেন লাগছিল। তো জানো তো আজকে একটুখানি ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে নিয়েছি, তারপর স্নান টান করে এই যে আজকে শ্যাম্পু করেছিলাম, মাথাটা এত আঠা আঠা হয়েছিল। আর জানো তো আমার না গরমকালে প্রচণ্ড মাথা ঘামে, তো যার জন্য আরও এইরকম অসুবিধাটা হয়। তো তারপর এই দেখো যেহেতু ফেসিয়াল রেজার দিয়ে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করা ছিল, তাই ঘরে এসে তাড়াতাড়ি আগে আর কি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, নাহলে স্কিনের জন্য খুব ক্ষতিকারক হয়ে যায় যতই হোক, ওটাও তো একটা ব্লেড। তো তারপর দেখো এইখানে স্নান সেরে এখন মাথাটাকে ভালো করে না শুকিয়ে নিচ্ছি। আর কি শ্যাম্পু করা ছিল, তার যেহেতু এখন পুজো দিতে যাব, ওই টপ টপ করে গা দিয়ে জল পড়বে একদম, জানো তো ভালো লাগে না। তো ড্রায়ার দিয়ে হালকা করেই শুকিয়ে নিয়েছি। আর জানো তো 11-র এই ড্রায়ারটা এত ভালো না, এখানে কিন্তু গরম হাওয়ার সাথে সাথে না ঠান্ডা হাওয়া বেরোয়। তো গরম হাওয়াটা দিয়ে খুব একটা বেশি করি না, এই ঠান্ডা হাওয়াটা দিয়েই কিন্তু বেশিরভাগ সময় করে থাকি। মানে বেশিরভাগ বলতে গেলে শীতকাল বাদে সবসময় এই ঠান্ডা হাওয়াটাকে ইউজ করি। তো তারপর দেখো চলে এসেছি ছাদে। সেই যে সকালবেলা ঠাকুরের জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, তো সেই জামা কাপড়গুলোকেই এখন তুলে নিচ্ছি, কারণ এরপরে তো না আবার বৃষ্টি চলে এসেছিলো। তবে এখন আসেনি, পরের দিকে যখন আমি পুজো করছিলাম তখন বৃষ্টি চলে এসে আর কি দেখো আকাশে কিন্তু ভালো মেঘ হয়েও গেছে, তো যার জন্য পরের দিকে বৃষ্টিও চলে এসেছিলো। তো এখন ঠাকুরের জামা কাপড়গুলো তুলে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, আর স্নানের সময় যে জামা কাপড়গুলো আর কি কেচেছিলাম সেগুলোকে মেলে দিলাম। এই করতে করতেই মানে সকাল থেকে কখন যে দুপুর হয়ে যায় বোঝাই যায় না। তো দেখো আজকে গাছ থেকেই এত ফুল পেয়েছি। তো চলো নিচে গিয়ে এখন মানে ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো। তার আগে দেখো আকাশের মেঘটা জাস্ট দেখো কীরকম হয়ে রয়েছে, যার জন্যই এত বৃষ্টি এসেছিলো। তবে না একটা জিনিস দেখবে, বৃষ্টি আসার আগে ছাদে গেলে এত সুন্দর একটা হাওয়া দেয় না, তখন না ঝট করে নিচে আসতেই ইচ্ছা করে না। তো এই দেখো আজকে এত ফুল ফুটেছে। তো চলো এখন ঠাকুরকে মন শান্তি করে পুজো দিয়ে দিই। আর জানো তো এরকম বেশ রং বেরঙের ফুল থাকলে আমার ঠাকুরকে যে পুজো দিতে এত ভালো লাগে। আর এই দেখো এতগুলো না আজকে নয়নতারাও তুলেছিলাম সাদা আর গোলাপি কালারের, তো সেগুলো দিয়ে সিংহাসনটা সাজিয়ে এই দেখো এখন মাধবের চরণে, তারপরে হচ্ছে গোপালের চরণে, গীতায় সব জায়গায় হচ্ছে তুলসী পাতা দিয়ে দিলাম। আর এখন এই যে চলো মহাদেবকেও স্নান করিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। আর কি গাছে আজকে কলকে ফুটেছিল, তো দুখানা দেখো মহাদেবকে মানে ফুল দিয়ে সাজিয়ে এত সুন্দর লাগছে। আজকে মোটামুটি অনেকই ফুল ফুটেছিল, তবে মনে হচ্ছে না আগামী 2-3 দিন ফুল ফুটবে, কারণ কোনো গাছে না সেরকম আর কুড়ি নেই, সবই কুড়ি কমে এসছে।
তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়াও শেষ। আর তোমরা অনেকেই কমেন্ট করে জানাও আমার রাধা মাধব গোপাল তারপরে আমার পুজো দেওয়া দেখতে তোমাদের ভীষণ ভালো লাগে। তাই জন্যই বলতে পারো প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি শেয়ার করে থাকি। তবে কি বলো তো, পুজো করার সময় না ভিডিও করতে গেলে একটু অসুবিধাও হয়, মানে অনেক সময় না মানে কোন মানে ভিডিও শ্যুট করছি কি করছি না সেটা মনে থাকে না। তো এই যে পুজো টুজো দিয়ে মানে খাবার দাবার খেয়ে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যের সমস্ত কাজও কমপ্লিট করে নিয়েছি। তারপর বসে বসে এই যে কার্টুন চলছিল, তবে আমি একা দেখছিলাম না, আমার সঙ্গে আমার এই 2 বন্ধু কিন্তু একসাথে বসে বসে 3 জনা আর কি কার্টুন দেখছিলাম। তো সন্ধ্যেবেলা অরি আর অফিস ছিল, সন্ধ্যের ঠিক নেই 7:30 নাগাদ এসতে। তারপরে অনেকক্ষণ কার্টুন দেখা দেখি হলো, মাঝখান থেকে আমার এডিট হয়নি, বসে বসে ওদের সাথে কার্টুনই দেখা হলো। কারণ অরির হাজার প্রশ্ন, এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে, ও কেন এটা বললো, বাবা প্রশ্নের পুরো ঝুড়ি নিয়ে বসেছিল। তো যাই হোক ওর মা নিতে এসেছিলো, সে তো যাবে না, টানতে টানতে ওর মা নিয়ে গেল, কারণ যতই হোক বাচ্চা কাচ্চা খেয়ে দিয়ে মানে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এখন বাজে হচ্ছে 8টা, তো এখন থেকে এডিটিং স্টার্ট করবো, জানি না কখন শেষ করব। তো চলো আজকের জন্য টাটা।